হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, নমস্কার, আদাব। এই ক্লাসটা হচ্ছে ইংলিশ পেডাগজির ক্লাস 3। যদি আপনি এই ক্লাসের মধ্যে নতুন আসেন তাহলে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, কারণ ইংলিশ পেডাগজি বাংলা মাধ্যমে হচ্ছে। এই ভিডিওর ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে ইংলিশ পেডাগজির কমপ্লিট থিওরি, যেখানে আমি বাংলা মিডিয়ামে ইংলিশের ক্লাসটা দিয়েছি। ওটা প্রিভিয়াস এর আগের বছর সিটের যে হয়েছিল ওই বছরের ম্যারাথন আছে। যদি ওই ভিডিওটা আপনি দেখে নেন, আমি পরে কমপ্লিট একটা ম্যারাথন সেশন দেব, যেটার মধ্যে আরও অনেক নতুন নতুন জিনিস ইনক্লুড করে ম্যারাথনটা দেব। সো প্রিভিয়াস যে ম্যারাথন আছে সেটা দেখে নেন, থিওরি আপনার কিছু কিছু বোঝা হয়ে যাবে। আর যখন আপনি কোয়েশনের ভিডিও দেখবেন তখন থিওরিটাকে আরও মজবুত করতে পারবেন। সো আজকে যে প্রথম কোয়েশন সেটা হচ্ছে, আইকনিক মুড অফ লার্নিং ইজ বেসড অন দি সিস্টেম অফ ইউজিং। আইকনিক মুড, এইটা দিয়েছিলেন জেরম ব্রুনার থিওরি। এই থিওরিটা এই ক্লাসের মধ্যে বা এই কোয়েশনের মধ্যে কমপ্লিট করে নেন, এটা থেকে কোয়েশন থাকে। আইকনিক যে জেরম ব্রুনার লার্নিংয়ের থিওরি দিয়েছিলেন, যেখানে তিনটি মুডের কথা বলেছিলেন। একটি বলেছিলেন ইনঅ্যাক্টিভ, আরেকটি বলেছিলেন আইকনিক, আরেকটি বলেছিলেন সিম্বলিক। ইনঅ্যাক্টিভ যেটা স্টেজ, প্রথম হচ্ছে ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ স্টেজ, এই স্টেজটা থাকে একটা বাচ্চার যে 0 থেকে 3 বছরের ভিতর যে এজ থাকে, এই এজের মধ্যে পড়ে। এই স্টেজের মধ্যে বাচ্চা কিছু না কিছু ফিজিক্যাল অ্যাকশন করে শিখে, লার্ন থ্রু মুভমেন্ট অর অ্যাকশন। যেমন ইন দিস স্টেজ এ চাইল্ড লার্নস বাই ডুইং ফিজিক্যাল অ্যাকশন, দ্যাট মিনস দিস স্টেজ ইজ অ্যাকশন বেস স্টেজ। এই স্টেজটাকে বলা হয় অ্যাকশন বেস স্টেজ। বাচ্চা লার্ন থ্রু মুভমেন্ট অর অ্যাকশন দিয়ে বাচ্চা শিখে। এটার বয়স হচ্ছে 0 থেকে 3 বছর। তারপর যে 2 নম্বর যেটা দিয়েছেন আইকনিক রিপ্রেজেন্টেশন। আইকনিক রিপ্রেজেন্টেশন এটার বয়স হচ্ছে 3 থেকে 7 বছর। In this stage, a child learns by image, or we can say her, he, she better through visual representation. এই স্টেজের মধ্যে বাচ্চা দেখে দেখে শিখে আইকনিকের মধ্যে। যেমন লার্ন থ্রু ইমেজ অর আইকনস, আইকনের মাধ্যমে বা ইমেজের মাধ্যমে। যেমন একটা বাচ্চা এ ফর অ্যাপেল, অ্যাপেলটাকে দেখে 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 শিখে। সো এই স্টেজকে বলা হয় আইকনিক স্টেজ। এটার বয়সসীমা থাকে 3 থেকে 7 বছর। তারপরে সিম্বলিক। সিম্বলিকের মধ্যে 8 বছর থেকে শুরু হয়ে যায়। ইন দিস স্টেজ ইনফরমেশন ইজ স্টোর প্রাইমারি সাচ অ্যাজ ওয়ার্ডস অর সিম্বলিক ফর্ম সাচ অ্যাজ লার্নিং বাই ওয়ার্ডস অর সিম্বলস দিয়ে বাচ্চা শিখে ফেলে। লার্ন থ্রু অ্যাবস্ট্রাক্ট সিম্বল, এই স্টেজের মধ্যে যেগুলি জিনিসগুলি সামনে নেই সেটার বিষয়ে বাচ্চা চিন্তা করে এই সিম্বলিক স্টেজের মধ্যে। সো আইকনিক মুড অফ লার্নিং কোন স্টেজের মধ্যে পড়ে বা কিসের মধ্যে পড়ে? বাচ্চা দেখে দেখে ইমেজ বা ডায়াগ্রাম দেখে দেখে বাচ্চা শিখে। অপশন 3 মধ্যে সেটা। ভ্যারাইটি অফ অ্যাক্টিভিটিস নয়, সিম্বলস নেক্সট স্টেজ হচ্ছে। তারপর ডিফারেন্ট টাইপ অফ গ্রাফস, এটাও নয়। ইমেজ আর ডায়াগ্রামের মাধ্যমে বাচ্চা লার্নিংটা শেখা শুরু করে দেয়। এ ফর অ্যাপেল, অ্যাপেলের ছবি সাথে আছে, এর সাথে অ্যাপেলের ছবি দেওয়া আছে, সো সেটাই আইকনিক রিপ্রেজেন্টেশন। এই আইকনিক থেকে লাস্ট যে 2024-এর মধ্যে প্রথমবার যখন সিটেট হয়েছিল তখন এই আইকনিক থেকে কোয়েশন ছিল। নেক্সট কোয়েশন, হোয়াইল রিডিং ফর কম্প্রিহেনশন উই আন্ডারস্ট্যান্ড দ্যাট সাম পেয়ার্স আর এক্সাম্পল অফ হোমোগ্রাফ, উইচ ওয়ান অফ দি ফলোয়িং ইজ হোমোগ্রাফ। মানে আমরা যখন কোনো কিছু কম্প্রিহেনশন করি, কম্প্রিহেনশন বলতে যেখানে কোনো একটা টেক্সট আছে সেই টেক্সটটা পড়ি, তখন পড়ার সময় কিছু কিছু হোমোগ্রাফ পাই। এই হোমোগ্রাফ জিনিসটা কি? এখানে কোনটি হোমোগ্রাফের উদাহরণ? ওয়ার্ম বিং নাইদার টু হট অর এটা নয়। হোমোগ্রাফ হচ্ছে যেটা যে লেখার সময় সেম থাকে, পড়ার সময়ও সেম থাকে, আর মিনিংটা চেঞ্জ থাকে। যেমন অপশন 2 দেখেন, লেড দিওটি লিখাও সেম, এলইএডি লেড হচ্ছে মেটাল, আর এলইএডি লেড হচ্ছে গিভ ডাইরেকশন দেওয়া। সো এই যে লেখার সময় সেম থাকে, পড়ার সময়ও সেম থাকে, মানে স্পেলিংটাও সেম থাকে, লেখাও সেম থাকে, কিন্তু
মিনিংটা চেঞ্জ থাকে, এটা হচ্ছে হোমোগ্রাফ। এখানে সঠিক অপশন হচ্ছে অপশন 2, বাকিগুলো ভুল। লেখার সময় পড়ার সময় সেম থাকে কিন্তু মিনিং ডিফারেন্ট থাকে, এটা হচ্ছে হোমোগ্রাফ। নেক্সট কোয়েশ্চন নাম্বার 3, এ সাইট ওয়ার্ড ইজ এ ভোকাবুলারি আইটেম। সাইট ওয়ার্ডটা কি? সাইট ওয়ার্ড হচ্ছে ভোকাবুলারির মধ্যে পড়ে দ্যাট নিডস প্রপার ভিজুয়াল আন্ডারস্ট্যান্ডিং অফ দি কনটেক্সট। অনেকভাবে ভিজুয়াল আন্ডারস্ট্যান্ডিং লাগবে, এটা নয়, প্রপার লাগবে না। দ্যাট ইজ টু বি লার্নড বাই হার্ট, আপনার অন্তর থেকে শিখবেন, সেটা সাইট ওয়ার্ড না। দ্যাট দি রিডার রিকগনাইজ অ্যান্ড ফাইন্ডস মিনিংফুল অন সাইট উইথাউট কমপ্লিকেটেড অ্যানালাইসিস। এত অ্যানালাইসিসের প্রয়োজন করবে না, রিডার পড়েই বুঝতে পারবে বা দেখলেই চিনতে পারে। যে ওয়ার্ডগুলো আমরা দেখা মাত্রই বুঝে ফেলি, এটাই হচ্ছে সাইট ওয়ার্ড। কোনো ধরনের অ্যানালাইসিস করা লাগবে না, এটা হচ্ছে সাইট ওয়ার্ড। অপশন 3 যেটা, সেটা হচ্ছে সঠিক। দ্যাট হেল্পস ইন জাজিং দি ইফেক্টিভনেস অফ দি অথর স্টাইল। কীভাবে অথর লিখেছিলেন জাজ করার জন্য সাইট ওয়ার্ড কামে লাগে না। সাইট ওয়ার্ড দেখা মাত্র যে ওয়ার্ডটা আমরা চিনে ফেলি, যেটার মধ্যে কোনো ধরনের অ্যানালাইসিস করতে লাগে না। Next question number 4. Which one of the following methods is suggested for teaching grammar at primary level? প্রাইমারি লেভেলে যেমন 1 to 5 মধ্যে বাচ্চাদেরকে গ্রামার শেখানো কীভাবে উচিত, কোন মেথডের মাধ্যমে? ডিডাকটিভ মেথড। ডিডাকটিভ মেথডের মধ্যে গ্রামার যদি পড়াই, যেমন আমি নাউন পড়াচ্ছি, নাউনের ডেফিনেশনটা সবার প্রথমে দিলাম, যে কোনো জিনিসের নামকে আমরা নাউন বলি। তারপরে একটা এক্সাম্পল দিলাম যে আপেল, পেন, এগুলো হচ্ছে নাম কিংবা যে কোনো একটা জায়গার নাম, এটা হচ্ছে নাউন। প্রথমে কী করছি? ডেফিনেশন দিচ্ছি, বা প্রথমে যদি কোনো রুল দিয়ে দেই, সেটা হচ্ছে কি ডিডাকটিভ অ্যাপ্রোচ বা ডিডাকটিভ মেথড। টেক্সট বুক মেথড এটা কিছু আসে না যে শুধু টেক্সট বুক থেকে পড়াবেন, সেটা ইন্ডাকটিভ মেথড। ইন্ডাকটিভ মেথডের মধ্যে যদি ওই নাউনটা পড়াই, প্রথমে আমি বাচ্চাদেরকে বলবো যে বলো তোমার হাতে যে জিনিসটা আছে সেটার নাম কি? বাচ্চা বলবে এটার নাম পেন। আরেকটা বাচ্চাকে জিজ্ঞাসা করবো যে তোমার ঘর কোথায়? বাচ্চা বলবে আমার ঘর হাইলাকান্দি। আরেকটা বাচ্চাকে জিজ্ঞাসা করবো যে তোমার মামা বাড়ি কোথায়? বাচ্চা ওই জিনিসের কথা বলবে। তখন বলবে যে এই যে নাম, এই নামটাকে আমরা নাউন বলি। প্রথমে এক্সাম্পল দেবেন, তারপরে রুলটা দেবেন বা তারপরে ডেফিনেশনটা দেবেন। এক্সাম্পল টু রুল, এটা হচ্ছে ইন্ডাকটিভ মেথড। ইন্ডাকটিভ আর ডিডাকটিভ মেথড থেকে অনেক কোয়েশন আসে। ইন্ডাকটিভ মেথডের মধ্যে এক্সাম্পল থাকে প্রথমে, তারপরে রুল থাকে। আর ডিডাকটিভ মেথডের মধ্যে প্রথমে রুল থাকে, পরে এক্সাম্পল থাকে। যদি প্রথমে ডেফিনেশনও থাকতে পারে, পরে এক্সাম্পল থাকতে পারে ডিডাকটিভের মধ্যে। সো কোন মেথডটা বেস্ট হবে? যদি বাচ্চাদেরকে আমি ইন্ডাকটিভ মেথডে পড়াই তখন ভালো হবে। অপশন 3টা হচ্ছে সঠিক অপশন। নেক্সট কোয়েশ্চন, ফ্লাওয়ার অ্যান্ড হাইজ রিগার্ডেড উইচ ওয়ান অফ দি ফলোইং স্কিল প্রবলেম ক্রিয়েটিং অ্যান্ড সলভিং। ফ্লাওয়ার অ্যান্ড হাইজ একটি প্রবলেম সলভিংয়ের থিওরি দিয়েছিলেন। সো এখানে এই যে ফ্লাওয়ারের মধ্যে কোনটি সঠিক আছে? প্রবলেম সলভিং কীভাবে করলে আমরা ভালো হবে? লিসেনিং, শুনে, না বললে, স্পিকিং, রিডিং পড়ে, না রাইটিং লিখে। তিনি যে দিয়েছিলেন থিওরিটা লিখে বলেছিলেন। অপশন 4টা হচ্ছে সঠিক। এটা থেকে কোয়েশন আসে না, এটা অনেক প্রিভিয়াস ইয়ার এই যে কোয়েশনটা, এই থিওরি থেকে আর আজ দিন পর্যন্ত কোনো কোয়েশন আসছে না, কিন্তু প্রবলেম সলভিং থেকে আসছে। যে প্রবলেম সলভিংটা আপনি কিভাবে করবেন নেক্সটে আমি আস্তে আস্তে বুঝাবো যখন কোয়েশন আসবে। নেক্সট কোয়েশন, ফাইন্ড আউট দি ফাংশন ওয়ার্ড অফ দি ফলোয়িং। ফাংশন ওয়ার্ডটা কি? অ্যান্ড, চ্যাম্পিয়ন, হ্যান্ডসাম, সিজিং। ফাংশন ওয়ার্ড হচ্ছে যেটা যে গ্রামেটিক্যাল ওয়ার্ড থাকে, যেমন কনজাংশন, প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ, এইগুলি হচ্ছে ফাংশন ওয়ার্ড। অ্যান্ড, বাট, কুড। অপশন 1টা হচ্ছে সঠিক। আর বাকিগুলি হচ্ছে লেক্সিক্যাল ওয়ার্ড। লেক্সিক্যাল ওয়ার্ডের পরে কোয়েশন আসবে, দেখবেন। ফাংশন ওয়ার্ডটা কি? যে গ্রামেটিক্যাল রিলেটেড থাকে।
নেক্সট কোয়েশ্চন নাম্বার 7, হোয়াট ডু ইউ মিন বাই রিভিউ? রিভিউটা কি? গ্যাস, ইভলিউশন, ক্রিটিক্যাল ইভলিউশন, অ্যাসেসমেন্ট। রিভিউ যেমন একটা বাচ্চাকে কিছু লেখার জন্য দিলেন, লেখার পর বাচ্চাটা আপনাকে ওই জিনিসটা এনে দেখালো, তারপরে তার ভুলটা আপনি বলে দিলেন যে এই জায়গায় ভুল, এই জায়গায় ভুল, তারপরে তাকে আবার ওই জিনিসটা দিলেন, সে আবার করে আপনাকে দেখালো, তখন আপনি রিভিউ দেবেন। এখানে কি গ্যাস করবেন, ইভলিউশন করবেন? তখন আপনি ক্রিটিক্যাল ইভলিউশন করবেন, যে ওই জিনিসটা যেখানে আপনি ভুল ধরিয়ে দিয়েছিলেন সে ঠিক করলো কি না ঠিক করলো না, তখন আপনি ক্রিটিক্যালভাবে ইভলিউশন করবেন। অপশন 3টা হচ্ছে সঠিক, এখানে অ্যাসেসমেন্ট করা হচ্ছে না। রিভিউ হচ্ছে ক্রিটিক্যাল ইভলিউশন। যেমন আপনি ফ্লিপকার্ট থেকে একটা কাপড় অর্ডার করে আনলেন, কাপড় অর্ডার করার পর যদি কাপড়ের কোয়ালিটিটা কেমন আছে, কালারটা সেম ছিল কি না, সেম নেই, কোনো জিনিসের এক্সপায়ার ভালো আছে কিনা, প্রত্যেকটা জিনিস দেখছেন ক্রিটিক্যালভাবে, সো সেটা হচ্ছে ক্রিটিক্যাল ইভলিউশন। অপশন 3টা হচ্ছে সঠিক। যদি আপনি বাংলার জন্য প্রিপারেশন করছেন, এই চ্যানেল থেকে বাংলার প্রিপারেশন করতে পারবেন, চ্যানেলের সাথে থাকেন। সিডিপির যদি প্রিপারেশন করেন তাহলে এই চ্যানেল থেকে করতে পারবেন। সিডিপির আমি একটা মহা ম্যারাথন ক্লাস আনছি, যেটার মধ্যে আমি পুরো সিলেবাসটাকে কমপ্লিট করাবো অনেক ডিটেল অনুসারে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 8, কন্টেন্ট ওয়ার্ড আর কল্ড। কন্টেন্ট ওয়ার্ডকে আর কি বলা যায়? ফাংটর্স, গ্রামেটিক্যাল ওয়ার্ডস হচ্ছে, এর আগে কোয়েশ্চন কী ছিল যে ফাংশন ওয়ার্ডকে আমরা গ্রামেটিক্যাল ওয়ার্ড বলি। লেক্সিক্যাল ওয়ার্ড, এমটি ওয়ার্ডস। এই কন্টেন্ট ওয়ার্ডের আরেকটি নাম হচ্ছে লেক্সিক্যাল ওয়ার্ড হচ্ছে ওই ওয়ার্ডগুলো যেগুলির একটা ইন্ডিপেন্ডেন্ট মিনিং থাকে। যেমন বিউটিফুল অনেক সুন্দর, বিউটিফুলের একটা মিনিং আছে। আগলি, তার একটা মিনিং আছে। প্রিন্সিপাল, একটা মিনিং আছে। একটা কোয়েশ্চন এসেছিল যে প্রিন্সিপাল এটা কী ধরনের ওয়ার্ড, এটা হচ্ছে লেক্সিক্যাল ওয়ার্ড বা কন্টেন্ট ওয়ার্ড। প্রিভিয়াস ইয়ারের মধ্যে এসেছিল যে প্রিন্সিপালটা কী ধরনের ওয়ার্ড, এটা হচ্ছে লেক্সিক্যাল ওয়ার্ড। সো অপশন 3টা হচ্ছে সঠিক অপশন। নেক্সট কোয়েশ্চন, ক্লোজ মানে কি? ফিনিশিং, মিসিং পার্ট, ক্লোজ, অ্যাসেসিং। ক্লোজ মানে হচ্ছে বদ্ধ। একটা এসএসসির যে পরীক্ষা দেওয়া হয়, এসএসসি পরীক্ষার মধ্যে ক্লোজ টেস্ট আছে। ক্লোজ টেস্টের মধ্যে মানে একটা প্যারাগ্রাফ দেওয়া হয়, আর প্যারাগ্রাফের মধ্যে ফিল ইন দি ব্ল্যাঙ্কস দেওয়া হয় এই ব্ল্যাঙ্কসটা ভরা হওয়ার জন্য। সো এই যে ক্লোজ আছে, ক্লোজের মতলবটা হচ্ছে মিসিং পার্ট, যে মিসিং পার্টগুলোকে আপনি ফিল আপ করবেন। আমরা যে কোনো একটা ফর্ম ফিল আপ করি, সাথে কিছু মিসিং পার্ট থাকে, কিংবা ফিল ইন দি ব্ল্যাঙ্ক কোয়েশন থাকে, এই ধরনের কোয়েশনকে বলা হয় ক্লোজ টেস্ট, বা ক্লোজ মানে হচ্ছে মিসিং পার্ট। অপশন 3টা হচ্ছে 2টা হচ্ছে সঠিক অপশন। নেক্সট কোয়েশ্চন, দি লাস্ট স্টেজ অফ রাইটিংয়ের সব থেকে লাস্ট স্টেজটা কি? কন্ট্রোল রাইটিং, গাইডেড রাইটিং, ফ্রি রাইটিং, অ্যাডভান্স রাইটিংয়ের সবার প্রথম স্টেজ হচ্ছে ফ্রি রাইটিংকে বলা হয় একটা প্রসেস, একটা প্রোডাক্ট নয়। রাইটিং ইজ এ প্রসেস, নট প্রোডাক্ট। রাইটিংয়ের মধ্যে স্টেজ থাকে। সো রাইটিংয়ের সবার প্রথম স্টেজ কোনটা? ফ্রি রাইটিং হচ্ছে মানে মনের মধ্যে যা কিছু আসে আপনি লিখে যান, সেটা হচ্ছে ফ্রি রাইটিং। একটা বাচ্চা যে ওয়ালের মধ্যে আঁকে, এটা কি বলা হয়? এটাকে বলা হয় ফ্রি রাইটিং। অপশন 1টা হচ্ছে কন্ট্রোল রাইটিং। এই রাইটিং থেকে কোয়েশন আসে। এই যে গাইডেড রাইটিং কি, কন্ট্রোল রাইটিং কি, এটা এখান থেকে জেনে নেন। এখানে 3টা অপশন আপনি জানলেন। অপশনটা জানা ইম্পর্টেন্ট হচ্ছে যে সিটেটের প্রিভিয়াস ইয়ার আছে, প্রিভিয়াস ইয়ারের যে একটা কোয়েশনের 4টা অপশন থাকে, এই 4টা অপশন আপনার জন্য ইম্পর্টেন্ট থাকে। 4টা অপশন, ওই অপশনটা আরেকবার আসবে যে এটার কোয়েশন দিয়ে আসে যাবে। সো ফ্রি রাইটিং জানলেন যে মনের মধ্যে যা আসে সেটা লেখা ফ্রি রাইটিং। কন্ট্রোল রাইটিং হচ্ছে ফ্রি রাইটিংয়ের অপোজিট। কন্ট্রোল রাইটিং ইজ দি অপোজিট অফ ফ্রি রাইটিং। কন্ট্রোল রাইটিং গিভ চিলড্রেন অ্যাট সেট অফ ফরম্যাট টু রাইট। যে কোনো একটা সেট অফ ফরম্যাট দেওয়া হয় তাদেরকে লেখার জন্য। ইট ইনক্লুড ট্রান্সক্রিপ্ট, ডিকটেশন, ইটিসি। এইগুলো হচ্ছে কন্ট্রোল রাইটিং বা এইভাবে বুঝতে পারেন যে আমি এখানে ডট দিয়ে দিলাম বাচ্চাকে। সো
এখানে কন্ট্রোল আছে, এর থেকে বাইরে যেতে পারবে না। এখানে একটা বাচ্চা এ আঁকবে, এটাকেও বলা হয় কন্ট্রোল রাইটিং। তারপরে হচ্ছে গাইডেড রাইটিং। গাইডেড রাইটিংয়ের মধ্যে টিচার যে কোনো একটা টপিক দিয়ে দেবেন, যে তুমি একটা গরু দিয়ে দিলেন, এই গরুর বিষয়ে তুমি লেখো, এটা হচ্ছে গাইডেড রাইটিং। ইন দিস রাইটিং টিচার প্রোভাইডস সিচুয়েশন অর এ টপিক অ্যান্ড হেল্প স্টুডেন্ট টু রাইট সামথিং অন দেয়ার ওন। বাচ্চাদেরকে হেল্পও করবেন যে কীভাবে একটা গরু দিয়ে লিখবেন, এই বিষয়ে তিনি কিছু কিছু লিখে জানাবেন। সো এটা হচ্ছে গাইডেড রাইটিং। সো ফ্রি রাইটিং হচ্ছে যে মনের মধ্যে যা আসলো সেটা লিখলাম, আর ফ্রি রাইটিংয়ের উল্টাটা হচ্ছে কন্ট্রোল রাইটিং। কন্ট্রোল রাইটিংয়ের মধ্যে আমার মনে যা আসে আমি লিখতে পারবো না, টিচার যে কোনো আমাকে কন্ট্রোল করে রাখবেন, সো সেটা হচ্ছে কন্ট্রোল রাইটিং। গাইডেড রাইটিংয়ের মধ্যে টিচার আমাকে সাপোর্ট করবেন, গাইড করবেন, যে কোনো একটা টপিক দিয়ে দেবেন। আর অ্যাডভান্স রাইটিং হচ্ছে রাইটিংয়ের লাস্ট স্টেজ, যখন আমি নিজে নিজে কোনো কিছু ক্রিয়েট করতে পারবো, নিজের ইচ্ছে থেকে আমি বুক লিখতে পারবো, সো সেটা হবে অ্যাডভান্স রাইটিং। লাস্ট স্টেজ হচ্ছে অ্যাডভান্স রাইটিং। আর ফ্রি রাইটিং হচ্ছে ফার্স্ট স্টেজ। এটা আবার কোনো কোনো সময় রাইটিং থেকে যে ফার্স্ট স্টেজ আর সেকেন্ড লাস্ট স্টেজ নিয়ে কোয়েশন আসে, অনেক সময় দেখবেন যে লাস্ট স্টেজ হচ্ছে পাবলিশিং, আর ফার্স্ট স্টেজ সবসময় ফ্রি রাইটিংটা থাকবে। ফ্রি রাইটিং থাকবে বা আইডিয়াস জেনারেট করা সেটা থাকবে। নেক্সট কোয়েশন নাম্বার 11, দি প্রসিজার অফ অ্যালফাবেটিক মেথড। অ্যালফাবেটিক মেথডকে কীভাবে শেখানো হয়, মানে আপনি যখন ছোটো ছিলেন তখন কীভাবে পড়াশোনা শিখেছিলেন। সবার প্রথমে আপনি লেটার্স শিখেছিলেন, ABCD এইগুলি শিখেছিলেন। আমি নিজেও তো ওইভাবে শিখেছি। সবার প্রথমে আমি A B এই লেটারগুলো শিখেছি। লেটার শেখার পর আপনি কি শিখেছিলেন, BOOK বুক, APPLE আপেল। সবার প্রথমে লেটার শিখেছিলেন, তারপরও আপনি ওয়ার্ডস শিখেছিলেন, তারপরে ফ্রেজ শিখেছিলেন। ফ্রেজ মানে একটা পুরো সেন্টেন্স নয়, যে সেন্টেন্সের পুরো মানে একটা লেখা কিছু এক লাইন আছে কিন্তু পুরো লাইন নয়, সো যেখানে পুরো মিনিংটা থাকবে না, পুরো লাইনটা থাকবে না, এটা হবে ফ্রেজ। যেমন আমি ভাত এটা কি কিছু হবে না, আমি ভাত খাই, তখন একটা পূর্ণ মিনিং দেবে, সেটা হবে সেন্টেন্স। সো এইভাবে প্রথমে আমি লেটার শিখেছি, তারপরে ওয়ার্ড শিখেছি, তারপরে ফ্রেজ শিখেছি, তারপরে অর্থ সেন্টেন্স বলা শিখেছি। আমি ভাত খাই। একটা বাচ্চা ছোটো থাকতে কীভাবে শিখে, AB প্রথমে শিখে, তারপরে BALL CAT এগুলো শিখে, তারপরে ফ্রেজ বানানো শিখে, তারপরে একটা সম্পূর্ণ বাক্য বানাতে শিখে। অপশন 1 যেটা সেটা হচ্ছে সঠিক। প্রথমে ওয়ার্ড আসবে না, লেটার আসবে, কিন্তু ওয়ার্ড সেন্টেন্স প্যারাগ্রাফ নয়, সেন্টেন্স হবে। ওয়ার্ডসের পরে ফ্রেজ থাকে, পুরো মিনিং ছাড়া একটা শব্দ থাকে, নেক্সট এটা নয়। অপশন 1টা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশন নাম্বার 12, ইউ আস্ক হোয়াট হ্যাজ মাই গভর্নমেন্ট ডান ফর ইউ। কী করছে আমাদের গভর্নমেন্ট? আই ক্যান আনসার ইন 2 words a lot. দিস কোয়েশন পুট আপ হিয়ার। এটা কী ধরনের কোয়েশন? রিটোরিক্যাল কোয়েশন, স্টাইলিশ মানে অনেক সুন্দরভাবে স্টাইলিং করে কোয়েশন করা হচ্ছে, সেটা প্রম্পট মানে হিন্ট দেওয়ার মতো, এই ধরনের প্রম্পটের কোয়েশন নয়। এক্সপ্লেনেটরি যেখানে এক্সপ্লেন করা হবে সেটাও নয়, এটা হচ্ছে রিটোরিক্যাল কোয়েশন। রিটোরিক্যাল কোয়েশন ওই ধরনের কোয়েশন, এটা অনেক আরও কোয়েশন আসে, যে কোয়েশনের টাইপস আছে। কোয়েশনের টাইপসগুলি আমি যে বাংলা পেডাগজি ইংলিশ পেডাগজি মিলিয়ে একটি সম্পূর্ণ ম্যারাথন দেব, ওই ম্যারাথনের মধ্যে আমি প্রত্যেক কিছু ডিটেইল অনুসারে ডিসকাস করব। এর আগের যে ম্যারাথন আপনারা দেখবেন, ওই ম্যারাথনের মধ্যে অনেক জিনিস ডিটেলস অনুযায়ী আছে, কিন্তু অনেক জিনিস ছাড়া আছে। আমি প্রত্যেকটা টপিক অনুযায়ী যে নেক্সট ম্যারাথনটা আনবো, ওই ম্যারাথনে প্রত্যেকটা টপিক অনুযায়ী ভিডিও দেব। সো ওই ম্যারাথনে আপনার প্রত্যেক থিওরিগুলো কমপ্লিট হবে, ছোটো ছোটো থিওরি থেকে বড় বড় থিওরি, প্রত্যেকটা থিওরি ইনক্লুড করব। রিটোরিক্যাল কোয়েশন হচ্ছে ওই ধরনের কোয়েশন, যেমন কে না সুখী হতে চায়, যে কেউ প্রত্যেকেই সুখী হতে চায়, এই ধরনের কোয়েশন। রিটোরিক্যাল প্রশ্ন হলো এমন একটি প্রশ্ন যার উত্তর চাওয়া হয় না, বরং কোনো বক্তব্য জোরালোভাবে প্রকাশ করার জন্য এই প্রশ্ন করা হয়। এটাও এই যে ডেফিনেশনটা বললাম, সাথে বললাম কি যে
কে না সুখী হতে চায়, এখানে কোনো আনসার নেই, একটা বক্তব্য প্রকাশ করে দিলাম, এটাই হচ্ছে রিটোরিক্যাল কোয়েশ্চন। সো অপশন 1টা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন নাম্বার 13, অ্যাকর্ডিং টু দি অবজারভেশন ইন দি ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক NCF 2005, ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া। NCF এর মধ্যে ইংলিশটা কি? সেকেন্ড, ফরেন, ফার্স্ট, গ্লোবাল। NCF এর মধ্যে অবজারভেশন আছে, এখানে ওয়ার্ড কি আছে? অবজারভেশন। অবজারভেশনের মতে ইংলিশ হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। NCF এর মতে মাল্টিলিঙ্গুয়াল, NCF 2005 মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রির মতে হলে হবে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, কিন্তু অবজারভেশনের মতে এটা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। অপশন 1টা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন, রিড দি এক্সচেঞ্জ। এই সেন্টেন্সগুলো পড়বেন। টিচার, শ্যাল উই গো আউট দি গার্ডেন অ্যান্ড ফাইন্ড আউট দি নেমস অফ দোজ ফ্লাওয়ার নিয়ার দি করিডোর। করিডোরের সামনে যে ফ্লাওয়ার্সগুলো আছে সেগুলো তারা নাম খোঁজার চেষ্টা করবে। স্টুডেন্ট, ইয়েস ইয়েস ইয়া। টিচার, ইয়েস ম্যাম প্লিজ। তখন টিচার বলেন, হেয়ার দি টিচার, ইয়েস ম্যাম প্লিজ। রিলেট ল্যাঙ্গুয়েজ ফাংশন উইথ পোলাইটনেস। অবশ্য ইয়েস ম্যাম প্লিজ, প্লিজ ওয়ার্ডটা যখন আমরা কিছু পোলাইটনেস দেখাই তখন এই ওয়ার্ডটা আছে। মেক দি পোলাইট সাজেশন স্টার্টেড রিডিং, এখানে রিডিংয়ের কথা বলছে না, কনফার্ম রিকোয়েস্টটা কনফার্ম করছেন সেটার জন্য নয়। অফার্স অ্যান্ড অল্টারনেট ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভিটি, এখানে ল্যাঙ্গুয়েজের অ্যাক্টিভিটি হচ্ছে না। রিলেটস ল্যাঙ্গুয়েজ ফাংশন উইথ পোলাইটনেস, টিচার এখানে পোলাইটনেসের সাথে বলছে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 15 আর লাস্ট কোয়েশ্চন, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং হেল্প দি লার্নিং দি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ উইদাউট ইউজিং দি প্রিন্টেড টেক্সট। প্রিন্টেড টেক্সট বলতে যে মুদ্রিত পাঠ আছে, যেমন আমাদের যে বুক আছে এই বুকটা প্রিন্ট করা, প্রিন্টেড টেক্সট ওইগুলিকে বলা হয়। সো কোন জায়গার মধ্যে প্রিন্টেড টেক্সট লাগবে না? ন্যাচারাল অ্যাপ্রোচ, ল্যাঙ্গুয়েজ ইমার্শন, গ্রামার ট্রান্সলেশন মেথড, সিচুয়েশনাল অ্যাপ্রোচ। সিচুয়েশনাল অ্যাপ্রোচের মধ্যে একটা সিচুয়েশন ক্রিয়েট করে দিবেন, সাথে প্রিন্টেড টেক্সট থাকতে পারে, নেচারের মধ্যেও থাকতে পারে, গ্রামার ট্রান্সলেশনের মেথডের মধ্যেও থাকতে পারে। কিন্তু যে ল্যাঙ্গুয়েজ ইমার্শন আছে, ভাষা নিমজ্জিত, এটার বাংলাটা হচ্ছে ভাষা নিমজ্জিত। ল্যাঙ্গুয়েজ ইমার্শনের মধ্যে প্রিন্টেড টেক্সট লাগবে না। এখানে মানে এনভায়রনমেন্টের কথা বলে, যে চারিদিকে একটা বাচ্চা যেখানের মধ্যে আছে তার সব থেকে ওই ইনপুট রিচ এনভায়রনমেন্টটা পাচ্ছে, সো সেখানের মধ্যে প্রিন্টেড টেক্সট লাগবে না। অপশন 2টা হচ্ছে সঠিক অপশন। চারিদিকে শুধু ওই ভাষাটাই চলছে, যদি ইংলিশ ভাষা শিখছে, যে কেউ আছে আশেপাশে প্রত্যেকটা ওই ভাষাটা বলছে, সো তার এনভায়রনমেন্টটা ভালো পাচ্ছে, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইমার্শন। এখানের মধ্যে আমাদের 15 নম্বর কোয়েশ্চন কমপ্লিট হলো, আর আমাদের ক্লাসটাও কমপ্লিট হলো। 15টা কোয়েশ্চন আনার কারণ হচ্ছে 15টা যাতে ডিটেলভাবে আমরা বুঝতে পারি। এক একটা কোয়েশনের সাথে থিওরি থাকে, কোনো কোয়েশন থিওরিটিক্যাল থাকে না, প্র্যাকটিক্যাল বেস থাকে, কোনো কোয়েশন থিওরিটিক্যাল থাকে। আপনারা যে থিওরির কমপ্লিট ম্যারাথন আছে ওই ম্যারাথনটা দেখবেন, পরে আমি আপডেটেড ম্যারাথন দিয়ে দেবো, সেখানে ছোটো ছোটো টপিকগুলো ডিসকাস করব আর বড় বড় টপিকগুলো ডিসকাস করব ডিটেল অনুসারে পিপিটি মুডের মধ্যে। আর ওই ম্যারাথনটা নোটস, যে হ্যান্ড রিটেন নোটসের মধ্যে ছিল। সো যদি আপনারা সিটেট 2025-এর জন্য বাংলা পেডাগজি আর ইংলিশ পেডাগজির নোটস বাই করতে চান, তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি কন্ট্যাক্ট করতে পারেন, যেখানের মধ্যে আমি PYQs থেকে স্টাডি করে নোটসটা তৈরি করেছি, পয়েন্ট ওয়াইজ হ্যান্ড রিটেন নোটস, হাত দিয়ে লেখা নোটসটা আপনি যদি বাই করতে চান PDF, তাহলে কন্ট্যাক্ট করতে পারেন। সাথে সাথে আপনি ফ্রি PYQsও পাবেন, মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন, বাংলার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন সাথে আপনি পাবেন। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর যদি পারেন লাইক করবেন, কমেন্টের মধ্যে জানাবেন। আমার ভালো লাগবে কমেন্ট যদি আপনি দেন, তাহলে নেক্সট যে ক্লাস দেবো আমি মোটিভেটেড থাকবো। আপনাদের যে মন্তব্য এটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট থাকে। কেউ একজন কমেন্ট করলে ভালো লাগে যে না, অন্য বুঝতে সুবিধা পাচ্ছে বা বোঝানোর স্টাইলটা ভালো আছে। যদি কিছু ইমপ্রুভ করার থাকে তাহলেও কমেন্টের মধ্যে জানাবেন। যদি বাংলা পেডাগজি ইংলিশ পেডাগজির একটি নোট বাই করতে চান, মানে বাংলা ইংলিশ দুটি মিলে একটি,
সো আপনি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। ধন্যবাদ আপনাদেরকে। আর যদি আপনারা বাই করতে চান না তাহলে কোনো অসুবিধা নাই, আমি প্রত্যেকটা থিওরি ইউটিউবের মধ্যে করাবো, সাথে সাথে যত সব PYQs আছে প্রত্যেকগুলি কমপ্লিট করাবো বাংলার। স্পেশালি নোটটা বাংলার জন্য তৈরি করছি, আর বাংলা আর ইংলিশ ডিওটির সিলেবাস সেম, লিখার মধ্যেও বাংলা ইংলিশ বাইলিঙ্গুয়াল আছে নোটসটা। যদি চান তাহলে অর্ডার করতে পারেন। ধন্যবাদ।